পড়ছিলাম কাব্যের নীলাম্বরী, কলমে আফরোজা আঁখি। পর্ব সংখ্যা 11। কাব্য দাঁড়িয়ে আছে বেলকনিতে আজ। বাইরের আবহাওয়া সুন্দর, বসন্তের সাজে সেজেছে প্রকৃতি। প্রজাপতি উড়াউড়ি করছে চারিপাশে। উড়তে উড়তে একটা রঙিন প্রজাপতি এসেছে কাব্যের কাঁধে। কাব্য আঙুলের ডগায় প্রজাপতিটাকে নিল চোখের সামনে এনে মুচকি হেসে বলল, শুনেছিস প্রজাপতি, আজ নীলাম্বরী আমার হবে। প্রজাপতি বসে রইল ওভাবেই। কাব্য তাকিয়ে রইল ওর আঙুলের ডগায় বসে থাকা সুন্দর প্রজাপতিটার দিকে। মনে মনে ভাবল কাব্য, প্রজাপতিটা সুন্দর, কিন্তু ওর নীলাম্বরী আরও বেশি সুন্দর। দরজায় ঠক ঠক আওয়াজ কানে আসলো কাব্যের। পিছনে না তাকিয়েও কে এসেছে বুঝে নিল সে। কাব্য বাঁকা হাসলো, মুখে গম্ভীর ভাব নিয়ে ঘুরে তাকালো সে। বলল, সাবরিনা বেগমকে কি চাই? সাবরিনা বেগম রুমে ঢুকলেন। বাইরে দাঁড়িয়ে রইলেন ওনার দেবর আলজা। মাহতাব সাহেবের হার্টে ব্যথা বেড়েছে, ওনাকে রুমে নিয়ে শুইয়ে দেওয়া হয়েছে। ধ্রুবকে কল দিয়ে বলা হয়েছে এক্ষুনি ডাক্তার ডাকতে। স্রোতের অবস্থা, বাড়ির পরিবেশ, সব কিছুর কথা ভেবে দীর্ঘশ্বাস ছাড়লেন সাবরিনা বেগম। কাব্য হেঁটে এসে দাঁড়ালো সাবরিনা বেগমের সামনে। সে কিছু বলার আগেই বলে উঠলেন, সাবরিনা বেগম, তুমি এগুলো কেন করলে কাব্য? স্রোতের বিয়েটা যে তোমার জন্য ভেঙেছে তা আর কেউ না বুঝলেও আমি ভালো করেই বুঝতে পারছি। কাব্যের ভাবমূর্তির পরিবর্তন হলো না তেমন। আগের মতো হেসেই বলল সে, বুঝতে পারলে আপনি জিনিয়াস। কথা শেষ হলে যান, আমি ঘুমোবো। কাব্যের এমন কথায় ভ্রু কুঁচকে তাকালেন সাবরিনা বেগম। মনে মনে রাগ হলো ওনার। কাব্য যে ওনার কথাকে গুরুত্ব দিচ্ছে না বুঝতে পারছেন। তবুও বললেন তিনি, তুমি স্রোতের সর্বনাশ করেছো কাব্য, তোমার জন্যই ওর বিয়ে ভেঙেছে। আমার ভালো মেয়েটার গায়ে কলঙ্কের দাগ লেগেছে, তোমাকেই এর দায়িত্ব নিতে হবে। কি বলতে চাইছেন আপনি? আমি কি বলতে চাইছি তুমি ভালো করেই জানো। স্রোতকে বিয়ে করে নাও কাব্য। না করলে কি করবেন? যা যা করা লাগে সবই করব। তুমি ভুল করেছো কাব্য, তোমার ভুল তোমাকেই শুধরে নিতে হবে। থ্রেট দিচ্ছেন? সাবরিনা বেগমের মনে হলো রেগে গিয়ে বেশিই বলে ফেলেছেন তিনি। কাব্য যদি বেঁকে বসে খারাপ হবে এতে। হাত দুটো জোর করে বললেন সাবরিনা বেগম, অনুরোধ করছি। কাব্যের ঠোঁটের কোণে হাসি খেলে গেল। বলল, সাবরিনা বেগমকে, আপনি দেরি করে ফেলেছেন। আমার ডিসিশন যে চেঞ্জ হয়ে গেছে। স্রোতকে আমি বিয়ে করব না। অনেক ভেবেচিন্তে দেখলাম আপনার ভাইজির সাথে আমার যায় না। তা কি ভেবে তোমার সিদ্ধান্তের পরিবর্তন করলে? স্রোতের শরীরে আপনার রক্ত আছে কি না? যদি বেইমানি করে, আমি তো আম্মুর মতো কষ্ট লুকিয়ে পালিয়ে যাব না। জানে মেরে ফেলবো ওকে। আমার পবিত্র হাতে রক্তের দাগ লাগাতে চাই না। সাবরিনা বেগমের চোখ মুখে বিস্ময়। উনি তাকিয়ে আছেন কাব্যের মুখ পানে। ছেলেটা এত কঠোর হলো কবে থেকে? কাব্য তো এমন ছিল না। নিজেকে স্বাভাবিক করলেন সাবরিনা বেগম। মিনতি করেই বললেন কাব্যকে, তুমি স্রোতকে বিয়ে করো কাব্য। আমি হাত জোর করে বলছি তোমায়, দরকার পড়লে পায়েও ধরবো। তবুও প্লিজ বিয়েটা করো, আমার মেয়েটার সম্মান বাঁচাও। কাব্য হয়তো এটাই চাইছিল। সফল হলো নিজের কাজে। চোখে মুখে গম্ভীর ভাব বজায় রেখেই বলল সাবরিনা বেগমকে, ঠিক আছে, ভেবে দেখছি। কাব্যের এমন হেলাফেলা পছন্দ হচ্ছে না সাবরিনা বেগমের। ভেতরে ভেতরে রাগে গিজগিজ করছেন উনি, কিন্তু কিছু বলার উপায় নেই। আপাতত মেনে নিতে হবে কাব্যের সব কথা। রাহুল, লিয়ার স্নিগ্ধ এসেছে অরণ্যক মেনশনে। কল দিয়ে এনেছে সাবরিনা বেগম নিজেই। কাব্যের সাথে এ বাড়িতে ভালো সম্পর্ক কেবল ওর চাচার। ওনাকেই পাঠালেন কাব্যের রুমে। সকলে মিলে বুঝালেন যেন স্রোতকে সে বিয়েটা করে নেয়। কাব্য তো এটাই চাইছিল, তবুও ভাব দেখালো কিছু সময়। এমন হাবভাব যেন মনে হচ্ছে বাধ্য হয়েই বিয়েটা করতে হবে তাকে। কিন্তু রাহুল তো ভালো করেই জানে কাব্যের মন জুড়ে কেবল স্রোতই আছে। এত কাণ্ড ঘটিয়েছে কাব্য নিজেই। কাব্যের কানের কাছে গিয়ে বলল রাহুল, হয়েছে ভাই, এবার নাটক বন্ধ কর, বিয়েটা করে আমাদের উদ্ধার কর। কাব্য রেগে তাকালো রাহুলের দিকে। কটমট করে বলল, ওকে চিনিস আমাকে? থাপড়ে দাঁত ফেলে দেব। কেন, তুই নিজেকে চিনিস না? মেমোরি লস হয়েছে, ডাক্তার ডাকবো? কাব্য চোখ গরম করে তাকাতেই রাহুল দুই হাত দিয়ে গাল ঢেকে নিল। ভাবলো কাব্য এখনই চর বসাবে ওর গালে। ভয়ে মুখ ভেঙচি কেটে সরে গেল অন্যদিকে। টেবিলে রাখা প্লেটের রসগোল্লাগুলো তখন থেকেই তাকে ডাকছে রাহুলকে। না খেলে এবার পেটে গন্ডগোল যে বেঁধে যাবে। রাহুল উঠে গিয়ে চেয়ার টেনে বসলো। একটা একটা করে প্লেটের রসগোল্লা হাতে নিয়ে মুখে পড়তে শুরু করলো। দোয়েল তখন থেকেই দাঁড়িয়ে আছে কাব্যের রুমের দরজার সামনে। কাব্য কি বলবে এটা শোনার জন্যই ও কষ্ট করে দাঁড়িয়ে থাকে এখানে।
কিন্তু রাহুলের এমন কাজ দেখে কাব্যের থেকে চোখ সরিয়ে ভ্রু কুচকে ওর দিকেই তাকিয়ে রইল দোয়েল। মনে মনে বলল সে, মানুষ এমন পেটুকো হয়? কাব্য তার চাচার মুখে শুনল ওর আব্বুর নাকি শরীর খারাপ, বারবার দেখতে চাইছেন ওকে। বেশ কিছুদিন ধরেই এই অবস্থা। মাহাতাব সাহেবের বিছানায় পড়ে পড়েই দিন কাটে ওনার। কাব্য সবটাই শুনল, কিন্তু এক ফোঁটা মায়া হলো না বাবার জন্য। মা বাবা ছাড়া বড় হয় ছেলে মেয়েগুলো বোধহয় এমনই হয়। ফুটবল হাতে নিয়ে খেলার বয়সে যে ছেলে বাবার অবহেলার মাকে হারানোর কষ্ট অনুভব করেছে, তার মন তো পাথর হবেই। সহজে ভালোবাসা জন্মাবে না কারো জন্য। তবে যার জন্য কাব্যের মনে ভালোবাসা জন্মায়, তাকে সে মন প্রাণ দিয়েই ভালোবাসে। তার উদাহরণ হলো কাব্যের নীলাম্বরী। স্রোত মেঝেতে বসে আছে, হাঁটুতে মুখ গুজে কান্না করছে নিজের ভাগ্যের কথা স্মরণ করে। আল্লাহ কেন মরাকেই মারেন সব সময়? ওর তো কিছুই নেই। ছোটোখাটো সুখগুলোও কেন আল্লাহ কেড়ে নিচ্ছেন বারবার? নিজের ভাগ্যের উপরে সে পরিহাস হচ্ছে ওর। বিরক্ত সে নিজের ওপরেই। স্রোতের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে ধ্রুব। আজ ওই ছেলেটা বাড়ি ফিরেছে বাবার অসুস্থতার খবর শুনে। স্রোতের বিয়ে মেনে নিতে পারছিল না সে। কাউকে কিছু বলারও সাহস ছিল না। মা নিশ্চয়ই শুনতো না ওর কথাগুলো। এগুলো ভেবেই চলে গিয়েছিল বাড়ি ছেড়ে। আজ বাড়ি ফেরা মাত্রই দীপ্তের মুখে যখন শুনল কাব্য ভাইয়ের সাথে স্রোতের বিয়ে হবে, বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছে ধ্রুবর। নিজের অজান্তেই যাকে মন দিয়ে ভালোবাসলো, সারা জীবন চেয়ে আসলো নীরবে, তার সাথেই বিয়ে হবে নিজের ভাইয়ের। একই বাড়িতে থাকবে ওরা। অন্য কারো বউ হয়ে সারাক্ষণ স্রোত ঘুরঘুর করবে ধ্রুবের সামনে। এই কথা ভাবলেই যে দম বন্ধ লাগছে ওর। আল্লাহ কেন এমন মানুষের প্রতি ভালোবাসার জন্ম দেন যাকে আমরা কোনোদিনও পাবো না? স্রোতের চোখের পানি যে কষ্ট দিচ্ছে ধ্রুবকে, কিন্তু স্রোতের সামনে গিয়ে ওকে সান্ত্বনা দেবে বা কান্না করতে বারণ করবে অতটা মানসিক শক্তি ধ্রুবের নেই। সে চলে গেল নিঃশব্দে। ধ্রুবের ভালোবাসা ভালো থাক, অন্যের হলেও সে ভালো থাক। দীপ্ত স্রোতের রুমের দিকেই আসছিল। ধ্রুবকে দেবদাস মার্কা লোক নিয়ে চলে যেতে দেখলো তখন। চোখের কালো ফ্রেমের চশমা ঠিক করে নিল দীপ্ত। ভাবক দৃষ্টিতে কিছু সময় ধ্রুবের যাওয়ার পানে তাকিয়ে বলল, ব্যাপার স্যাপার তো ভালো ঠেকছে না। বিয়ে হচ্ছে সিনিয়রের আর তার খরগোশের, ধ্রুব ভাই এমন দেবদাস হলো কেন? দোয়েল এসেছে স্রোতকে নিতে। দীপ্তকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বিড়বিড় করতে দেখে মাথায় গাঁটটা মেরে বলল, শিকিরে বিড়বিড় করে কি বলছিস? জানো তো দোয়েল আপু, আমরা সব সময় যা দেখি তা কিন্তু সত্যি হয় না। সব কিছুর মাঝেই লুকিয়ে থাকে গভীর রহস্য। দোয়েল মনোযোগ দিয়ে শুনল দীপ্তের কথা। কৌতূহলী দৃষ্টিতে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিসের রহস্য? শ্রোতাপুর বিয়ে ঠিক হওয়ার পর থেকেই ধ্রুব ভাইয়া বাড়ি থাকে না কেন? ও তো পারে আজ এত কিছুর পিছনে ধ্রুব ভাইয়ের হাত আছে। বিরাট গন্ডগোল আছে বুঝলে। দোয়েল প্রথমে মন দিয়েই শুনছিল দীপ্তের কথা। এখন মনে হচ্ছে সময় নষ্ট ছাড়া কিছুই করেনি সে। চোখ মুখ শক্ত করে মেজাজ দেখিয়ে বলল দোয়েল, এসেছে বিজ্ঞানী নিউটন। যাবি এখান থেকে, থাপড়ে তোর দর্শনগিরি বের করবো আমি। সব কিছুতেই রহস্য খুঁজিস হতচ্ছাড়া। দীপ্ত ভাবল সত্যিই মার খাবে দোয়েলের হাতে। সে পালিয়ে যাচ্ছিল ওখান থেকে। যেতে যেতে মুখ ভেঙচি কেটে বলেছে, সব দোষ দীপ্ত ঘোষ। কেউ আমার কথা বিশ্বাসই করে না। যখন সবটা সত্যি হবে তখন বুঝবে। কাব্যের সাথে স্রোতের বিয়ে হবে শুনে যেন আকাশ থেকে পড়ল স্রোত। একটা ধাক্কা সামলে উঠতে না উঠতেই আরেকটা ধাক্কা নিতে পারছে না মেয়েটা। স্রোতের বিয়ে নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না কোনো কালে। ফুপির পছন্দই ওর পছন্দ, রেজওয়ানকে স্রোতের পছন্দ না। এই বিয়েতে তার মত ছিল না, কিন্তু মেনে নিয়েছে সবটাই। মুখ ফুটে বলেনি কিছুই। নানা ঝামেলায় বিয়েটা ভেঙে গেল। আজই আবার কাব্যের সাথে ওর বিয়ে। ব্যাপারটা কেমন যেন লাগছে স্রোতের। তাছাড়া কাব্যকে স্রোতকে পছন্দ করে, কিভাবে এবার রাজি হলো ওই বিয়েতে? বাধ্য হয়েই কি তবে বিয়েটা করছে কাব্য? স্রোত যে এমন বিয়ে চায়নি কখনোই। সাবরিনা বেগম স্রোতের রুমে আসলেন। ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে আদরে গলায় বললেন, তোমার ভালোর কথা ভেবেই আমি এত কিছু করছি স্রোত। ফুপিকে ভুল বোঝো না, সবটা ঠিক হবে। স্রোতের চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। ফুপির হাতটা ধরে বলল, আমি কিছুই করিনি ফুপি, তুমি আমাকে বিশ্বাস করো না বলো? কাব্য ভাই সেদিন কোথা থেকে ওখানে আসলেন আমি সত্যিই জানি না। স্রোতের পুরো কথাটা শেষ হওয়ার আগেই সাবরিনা বেগম বুকে জড়িয়ে নিলেন ওকে। মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন আবারও, আমি জানি তুমি স্নিগ্ধ, পবিত্র, তুমি কোনো ভুল করতে পারো না। কিন্তু সমাজ যেসব মানবে না স্রোত, তোমাদের দুজনকে নিয়ে সবাই আজে বাজে কথা বলছে। ওদের মুখ বন্ধ করার জন্য হলেও কাব্যকে বিয়েটা করে নাও। বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। স্রোত অনেক ভেবে চিনতে সম্মতি জানালো ফুপির কথায়। পরনে থাকা শাড়িটা ঠিক করে নিল সে।
সাবরিনা বেগম মুছে দিলেন ভাইজির চোখের পানি, হাত ধরে নিয়ে গেলেন ওকে। পিছু পিছু আসলো দোয়েলও। পায়ের উপর পা তুলে সোফায় বসে আছে কাব্য। বাড়ির সবাই উপস্থিত সেখানে। মাহাতাব সাহেব ওনার অসুস্থ শরীরে এসে বসেছেন ছেলের মুখোমুখি। ওনার চেহারা মলিন হলেও ঠোঁটের কোণে হাসি লেগে আছে। স্রোতকে তিনি দোয়েলের মতোই ভালোবাসেন। মেয়েটা অন্য কোথাও না গিয়ে ওনার ছেলের বউ হয়ে এ বাড়িতে থাকবে ভেবেই এত আনন্দ হচ্ছে ওনার। কাব্য ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েছিল। স্রোত যে ওর পাশে এসে বসলো বুঝলেও তাকায়নি ওর দিকে। কাজী সাহেব বিয়ে পড়ালেন। দুজনেই সুন্দর মতো কবুল বলল। সম্পূর্ণ হলো ওদের বিয়ে। স্রোত আর কাব্যের বিয়ে হলো অবশেষে। দুজনেই বাধা পড়ল বিয়ের মতো সুন্দর পবিত্র বন্ধনে। কাব্যের চোখ মুখে গম্ভীর ভাব, কিন্তু মনে মনে সে খুশি। রাজ্য জয় করার মতোই আনন্দ হচ্ছে তার। আজ নীলাম্বরী কাব্যের হয়েছে। কাব্য তার কল্পনার পরীকে বাস্তবে পেয়েছে, জীবনসঙ্গী হিসেবে পেয়েছে তাকে। কাব্য আর কষ্ট দেবে না তার নীলাম্বরীকে। শত ঝড় তুফান আসলেও কাব্য আগলে রাখবে তাকে। কথাগুলো মনে মনে ভেবে যাচ্ছে কাব্য। দোয়েল আর লিয়া স্রোতকে কাব্যের রুমে নিয়ে গেল। বেশ কিছুক্ষণ পর কাব্য রুমে ঢুকলো। বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে আছে স্রোত। কাব্য তাকিয়ে আছে স্রোতের দিকে। মেয়েটা কেমন মনমরা হয়ে বসে আছে, হয়তো ট্রমার মধ্যে আছে। এত কিছু একসাথে নিতে পারেনি সে। কাব্য স্রোতের ঠিক সামনে গিয়ে বসেছে, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। কি যেন ভেবে যাচ্ছে মনে মনে। কাব্যের রাগ হলো অকারণেই। স্রোত কি দেখেনি ওকে? একবারও মুখ তুলে তাকালো না কেন ওর দিকে? স্রোত কি মেনে নিতে পারছে না এ বিয়ে? কেন করছে এমন? সেজেগুজে রেজওয়ানের সাথে বিয়ের পিঁড়িতে বসার পরেও কাব্য বিন্দুমাত্র রাগ দেখায়নি। ক্ষমা করে দিয়েছে ওকে। মনে মনে ভেবেছে আর কষ্ট দেবে না তার নীলাম্বরীকে। কিন্তু নীলাম্বরীর কি হলো? তবে কি কাব্যের ভাবনাই সত্যি? স্রোত ভালোবাসে ওই রেজওয়ানকে? কাব্য পরীক্ষা করতে চাইল স্রোতকে। একটা নকল ডিভোর্স পেপার স্রোতের দিকে এগিয়ে দিয়ে বলল, তোকে আমার পাশে কি মানায় স্রোত? স্রোত মুখ তুলে তাকালো। স্রোতের চোখের সাথে চোখ মিলতেই কাব্য ঘুরে তাকালো অন্যদিকে। এই মেয়ের অসহায় চাহনি, নীলাভ চোখ দুটো নেশা ধরিয়ে দেয় কাব্যকে। নিজেকে ঠিক রাখতে পারে না কাব্য। নীলাম্বরীর ছলো ছলো চোখ জোড়া দেখলেই তোলপাড় শুরু হয় বুকের ভেতরে। কাব্যের অশান্ত মন শান্ত হয়ে যায় নীলাম্বরী নীল চোখের দিকে তাকালে। কিন্তু কাব্য যে স্রোতের সামনে কঠোরই থাকতে চায় না নিজের দুর্বলতা প্রকাশ করতে। স্রোত কিছুক্ষণ তাকিয়ে রইল কাব্যের মুখ পানে। কাব্যের এমন প্রশ্নে ভড়কালো না সে। সত্যি স্রোতকে মানায় না কাব্যের পাশে। কাব্য ভাই তো সুন্দর। অন্ধকার আকাশে ঝলমল করতে থাকা তারা যতটা সুন্দর, ততটাই সুন্দর স্রোতের কাব্য ভাই। তাকে তো মানায় না কাব্যের পাশে। স্রোত ডানে বামে মাথা নাড়ালো। কাব্য তখন ওই ডিভোর্স পেপারটা দেখিয়ে বলল, তাহলে আমাদের একসাথে থাকার দরকার নেই। এই মিথ্যে বিয়েটা ভেঙে যাক, ডিভোর্স পেপারে সিগনেচার করে দে। স্রোত এবারেও অবাক হলো না। ভালো খারাপ কোনোটাই লাগলো না ওর। স্রোত যেন নির্জীব হয়ে আছে কাঠের পুতুলের মতো, যাকে আঘাত করলেও কষ্ট হয় না, কোনো অপমানই গায়ে লাগে না। এই যে বিয়ের ঠিক কিছু সময় পর কাব্য ওর হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দিচ্ছে, বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না স্রোতের। কাব্য ভাইয়ের থেকে এর চেয়ে বেশি কী বা আশা করবে স্রোত? এমন কিছু যে হবে তার তো জানাই ছিল আগে। কাব্য ভাই তো সহ্য করতে পারে না স্রোতকে। পরিস্থিতি সামাল দিতেই কেবল করেছে বিয়েটা। কত চিন্তা ভাবনা করে স্রোত পেপারটা হাতে নিল। ভ্রু কুচকালো কাব্য। স্রোত কি ওকে ডিভোর্স দিতে চাইছে? তারপর কি করবে? চলে যাবে ওই রেজওয়ানের কাছে? কথাগুলো ভাবনায় আসতেই রাগে লাল হলো কাব্যের চোখ মুখ। হাত মুষ্টিবদ্ধ করে চোয়াল শক্ত করল সে। লাল লাল চোখগুলো নিয়ে তাকিয়ে রইল স্রোতের দিকে। ডিভোর্স পেপারটা স্রোতের হাত থেকে কেড়ে নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল সে। রাগে গর্জে উঠে বলল স্রোতকে, বেরিয়ে যা স্রোত, আমার চোখের সামনে থেকে এক্ষুনি। মেরে ফেলবো আমি তোকে। স্রোত বুঝলো না কাব্যের এমন কথার মানে। অবুঝের মতো বলল সে, কেন? আপনি যা বললেন তাই তো করলাম। কাব্যর রাগ বাড়ল তরতর করে। দেয়ালে টাঙানো একটা ছবি ছুঁড়ে ফেললো মেঝেতে। সাথে সাথে ঝনঝন শব্দ তুলে ভেঙে গেল ছবিটার কাচের ফ্রেম। স্রোত পিছিয়ে গেল কয়েক পা। কাব্য শক্ত করে ওর হাত চেপে ধরল। বলল চিৎকার দিয়ে, সব সময় আমি যা বলবো তাই কেন করতে হবে তোকে? কাব্যর এমন চিৎকারে কেঁপে উঠল স্রোত। কি বলবে বুঝলো না সে। কাব্য নিজেকে সংযত করার চেষ্টা করলো। আপাতত সে বেরিয়ে যাবে বাড়ি থেকে। কাব্য চলে যাচ্ছে দেখে চিন্তা হলো স্রোতের। ওর ফোপার শরীর তো ভালো নেই। স্রোত দেখেছে অসুস্থ অবস্থায় বারবার কিভাবে মাহাতাব সাহেব ডেকে যাচ্ছিল কাব্যকে। ডক্টর বলেছে বারবার ওনাকে কোনো রকম টেনশন না দিতে।
তার উপর আজ বাড়িতে এত কিছু ঘটে গেল। বাড়ির এই অবস্থায় কাব্য যদি চলে যায় উনি নিশ্চয়ই আরও অসুস্থ হয়ে পড়বেন। দোয়েল বারবার স্রোতকে বলেছে কাব্যকে কোথাও যেতে না দিতে। স্রোত বাধ্য হয়েই সামনে গিয়ে দাঁড়ালো কাব্যের। ওর পথ আটকে বলল, যাবেন না কাব্য ভাই। সামনে থেকে সর স্রোত, বিরক্ত লাগছে আমার তোকে। আমাকে নিয়ে আপনার সমস্যা, আমি চলে যাব এ বাড়ি থেকে। আপনি প্লিজ যাবেন না, ফুপার শরীর খারাপ। আপনি চলে গেছেন শুনলে আরও অসুস্থ হয়ে পড়বেন উনি। এবারেও কাব্যের রাগ হলো। স্রোতের কি খারাপ লাগবে না কাব্য চলে গেলে? কেবল ওর ফুপা অসুস্থ বলেই আটকাতে চাইছে এভাবে। কাব্য রেগে মেগে আবারও সামনে থেকে সরতে বলল স্রোতকে। স্রোত না সরলে হাত দিয়ে ঠেলে ওকে সরিয়ে দিল কাব্য। স্রোতের মাথাটা ঘুরছে তখন থেকেই, টাল সামলাতে পারল না সে। পড়ে গেল মেঝেতে। কোনো কিছুর সাথে মাথাটা লেগে রক্ত বের হলো কপাল দিয়ে। কাব্য পিছু ফিরে তাকালো না। লম্বা লম্বা পা ফেলে দরজার সামনে যেতেই স্রোত আবারও গিয়ে আটকানোর চেষ্টা করলো কাব্যকে। স্রোতের মনে হলো তখন ডিভোর্স পেপারে দ্রুত সিগনেচার না করায় কাব্য রাগ করছে। এই বিয়ে নিয়ে সে বিরক্ত। স্রোতকে সহ্য করতে পারছে না বলেই এমন করছে। চলে যেতে চাইছে বাড়ি থেকে। কাব্যকে আটকাবে বলেই স্রোত, যাবেন না কাব্য ভাই, আমি আপনার সব কথা শুনবো, আপনাকে ডিভোর্স দিব। আমি চলে যাব এ বাড়ি থেকে, আপনি প্লিজ যাবেন না। বর্তমান খাবার প্লেট হাতে স্রোত এসেছে সাবরিনা বেগমের রুমে। আশেপাশে কারো উপস্থিতি টের পেলেই ধ্যান ভাঙল ওনার। তাকিয়ে দেখলেন স্রোত এসেছে। মুখে হাসি টেনে উঠে গেলেন স্রোতের পাশে। স্রোত একটা কালো রঙের সোনালি পাড়ের সুন্দর শাড়ি পরেছে, হাতে স্বর্ণের দুটো বালা, ভেজা লম্বা চুলগুলো সব খুলে রাখা। হয়তো গোসল করে এসেছে এক্ষুনি। স্রোতের হাতে থাকা খাবার প্লেট হাতে নিলেন সাবরিনা বেগম। বললেন, ওকে এত সকালে ঘুম থেকে উঠলি যে? এসব কাজই বা করছো কেন? ঠিকঠাকভাবে পড়াশোনা করো স্রোত, এসব কাজ তোমাকে করতে হবে না। স্রোত হাসলো ফুপির কথা শুনে। বলল ওনাকে, এ আর কি কাজ ফুপো, এর থেকে বেশি কিছু করলেও যে তোমার ঋণ শোধ করতে পারবো না। সাবরিনা বেগম তাকিয়ে রইলেন স্রোতের মুখটার দিকে। ওর মুখের এই সুন্দর হাসিটাই মিস করছিলেন তিনি। স্রোত কতটা বড় হয়ে গেছে, বুঝদারের মতো কথা বলছে মেয়ে। সাবরিনা বেগমও হাসলেন স্রোতের হাসির উত্তরে। যখনই চোখ গেল স্রোতের হাতের দিকে, মুখের হাসি মিলিয়ে গেল ওনার। ব্যান্ডেজ বাঁধা হাতটা ধরে বললেন স্রোতকে, এটা কিভাবে হলো স্রোত? কাব্য করেছে এসব? স্রোত মুখটা ঢেকে গেছে অন্ধকারে। ফুপিকে কি বলবে এখন? হাতটা কিভাবে কেটেছে সে নিজেও তো জানে না। স্রোত ফুপির দিকে হাত সরিয়ে নিল। মিনমিন কণ্ঠে বলল ওনাকে, না না, এমনি কেটে গেছে। এমনি এমনি কেটে যায় বুঝি? নিশ্চয়ই কাব্য তোকে কষ্ট দিয়েছে। স্রোত কথা বলল না। ওর চোখ দুটো দরজার বাইরে যেতেই কথা বলা ভুলে গেল যেন। চোখ নামিয়ে নিল সে। তাকিয়ে রইল মেঝের দিকে। স্রোতের তাকানো অনুসরণ করে দরজার দিকে তাকালেন সাবরিনা বেগম। দরজার সামনে দাঁড়িয়ে থাকা কাব্যকে দেখে অবাক হলেন তিনি। বুকে দুই হাত ভাঁজ করে ওনার রুমে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কাব্য। এই অসময়ে কাব্য এখানে আসার কারণ বুঝলেন না সাবরিনা বেগম। ওকে কিছু জিজ্ঞেস করবেন তখনই বলল কাব্য, কি কুপরামর্শ দিচ্ছেন ওকে? কিভাবে বেইমানি করতে হয় শেখাচ্ছেন? সাবরিনা বেগম ভ্রুকুচকে তাকালেন কাব্যের দিকে। এই ছেলেটা এমন কেন? মুখের ওপর যাতা বলে দেয় যে কাউকে। বিরক্ত হলেন সাবরিনা বেগম। চোখ মুখ শক্ত করেই বললেন কাব্যকে, তুমি মানো স্রোত তোমার বউ? সাবরিনা বেগমের কথার উত্তর দিল না কাব্য। চোখ বুলালো স্রোতের দিকে। নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল ওর। শাড়ি চুড়ি আর খোলা চুলে কাব্যের নীলাম্বরীকে পুরো বউ বউ লাগছে আজ। স্রোত মুখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। কাব্য স্বাভাবিক করলো নিজেকে। চোখ মুখ সেই পরিচিত গম্ভীর ভাবটা নিয়ে আসতেই স্রোত পালালো জান বাঁচিয়ে। একটু আগেই খাবার টেবিলে এসে বসেছিল কাব্য। ওর প্লেটে খাবার তুলে দেবে এতটা সাহস ছিল না স্রোতের। হাত থেকে এটা সেটা পড়ে যাওয়ার রোগ আছে স্রোতের। যদি ভুল করে সেদিনের মতো খাবার পড়ে যায় হাত থেকে, কাব্য তখন তুলকালাম কাণ্ড বাঁধাবে। এই ভেবেই পাশে দাঁড়িয়েছিল স্রোত। কাব্য খাচ্ছিল আর ও দেখছিল। স্রোত চলে যেতেই কাব্য এগিয়ে আসলো সাবরিনা বেগমের কাছে। ওনার ঠিক মুখোমুখি এসে দাঁড়িয়ে বলল, সন্দেহ আছে আপনার? তা তো আছে। ঠিক আছে, ছাড়াছাড়িয়ে করে নিন তাহলে। এটাই তো চাইছেন। তারপর কি করবেন? স্রোতকে ওই রেজওয়ানের সাথে বিয়ে দিবেন? দরকার পড়লে দিতে হবে। আচ্ছা আচ্ছা, সবাইকে তাহলে মরার আগে 40 দাওয়াত দিয়ে দিবেন। বাকিদের আর কষ্ট করে দেখে দেখে দাওয়াত দিতে হবে না, নিজের কাজটা নিজেই করে যাবেন। সাবরিনা বেগম বেজায় বিরক্ত কাব্যের বেয়াদবিতে। শক্ত গলায় বললেন তিনি, কাব্য তেমন গুরুত্ব দিল না সাবরিনা বেগমকে। হেঁটে গিয়ে দাঁড়ালো রুমের একপাশে রাখা পুরোনো কাবারটার কাছে।
রুমের দেয়ালে বড় একটা ছবি টাঙানো ছিল কাব্যের আম্মুর আর আব্বুর। দুজনের মাঝখানে ছিল সে। আজ সেই ছবির জায়গায় সাবিনা বেগম আর মাহতাব সাহেবের ছবি। ছবিটা দেখেই ভেতরে জ্বালা হলো কাব্যের। জেদ করে এই রুমে পা রেখেছিল সে। এখন চারিদিকটা দেখলেই কেমন দম বন্ধ লাগছে। এ রুমে ওর আম্মুর অস্তিত্ব নেই। জিনিসপত্রগুলোতে ওনার হাতের ছোঁয়া নেই। ভাবলেই কেমন কষ্ট হচ্ছে কাব্যের। এত বছর হয়ে গেল তবু ওর খালামণি আর বাবাকে একসাথে মানতে পারে না কাব্য। মাহতাব সাহেব চোখ খুললেন এত সময়ে। কথা বলার শক্তি নেই ওনার। বিছানায় শুয়ে থেকেই তাকালেন ছেলের মুখ পানে। কাব্যর চোখগুলো পুরোপুরি ওর আম্মুর মতো। ওর চোখের দিকে তাকানোর সাহস পান না মাহতাব সাহেব। তাকাতেই যে ভেসে ওঠে ওই পরিচিত মুখটা। অনুশোচনা বোধ হয় ওনার। ভুল তো কম করেননি। শেষ বয়সে এসে এক এক করে সব মনে পড়ছে। বুঝতে পারছেন নিজের ভুল, কিন্তু শুধরে নেওয়ার সুযোগ যে নেই ওনার কাছে। সাবরিনা বেগম বুঝছেন না কাব্যের মতিগতি। হঠাৎ কেনই বা রুমে এলো জানা নেই ওনার। রুমের জিনিসপত্র সব ওনার বোনেরই। নতুন করে কিছুই আনেননি সাবরিনা বেগম। বোনের স্মৃতি মুছে ফেলতে চান না তিনি। থাক সবটা আগের মতোই। এই যে কাবার্ডের সামনে গিয়ে দাঁড়িয়েছে, পুরো কাবার্ড ভর্তি কাপড় চোপড়, সব কাব্যের আম্মুর। উনি কখনোই হাত লাগাননি এসবে। মাঝে মাঝে পরিষ্কার করে রাখেন। ভাবনায় আসলো ওনার কাব্য কি আজ ওর আম্মুর জিনিসপত্রগুলো নিতেই এই রুমে পা রেখেছে। ভাবতে না ভাবতেই সত্যি হলো ওনার কথা। কাব্য কাবার্ড খুলে ওর আম্মুর শাড়ি গহনাগুলো এক এক করে বের করলো। একটা নীল রঙের সুন্দর শাড়ি নজরে আসতেই মনে পড়লো কাব্যের ওর আম্মু যখন আলমারি গোছাতেন, কাব্য এই নীল রঙের শাড়িটা হাতে নিয়ে বারবার বলতে এটা সুন্দর। উনি তখন হাসতেন। কাব্যের মাথায় হাত বুলিয়ে সুন্দর করে বলতেন, এই শাড়িটা আমার কাব্যের বউকে গিফট দিব। কাব্যর ছোট্ট মাথায় তখন প্রশ্ন আসতো, মায়ের তো অনেকগুলো শাড়ি, কাব্যের বউকে এই শাড়িটাই কেন দিবে? বাড়ির অন্যদের কাছে কাব্য চুপচাপ হলেও মায়ের কাছে সে বরাবরই ছিল চঞ্চল। মনে যা আসতো মুখে বলতেও দেরি হতো না। সাথে সাথেই কাব্য জিজ্ঞেস করতো ওর আম্মুকে, শুধু এই শাড়িটাই কেন দেবে আম্মু? তোমার তো অনেকগুলো শাড়ি। ছেলের কথা শুনে প্রথমে খিলখিল করে হাসতেন তিনি। কাব্য যখনই মুখ কালো করত তখন আবার রাগ ভাঙার জন্য বলতেন, আচ্ছা ঠিক আছে বাবা, সবগুলো শাড়ি আমার বৌমার জন্য রেখে দিলাম। ভাবনার জগৎ থেকে বেরোলো কাব্য। ওর আম্মুর শাড়ি গহনাগুলো নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। মাহতাব সাহেব আর সাবরিনা বেগম পিছু ডাকলেও শুনল না সে। কাব্য রুমে এসেছে। সবগুলো শাড়ি গহনা বিছানায় সাজিয়ে রেখে একটা একটা করে ছুঁয়ে দেখছে। ইস, কতদিন হলো কাব্য দেখে না ওর আম্মুকে। কতদিন হলো কেউ মায়া করে হাত বুলিয়ে দেয় না ওর মাথায়। মায়ের প্রতিও যে কাব্যের অনেক অভিমান। কেন ছেড়ে গেলেন ওকে? গেলেনই যখন সাথে করে নিয়ে গেলেন না কেন? একবার ভাবলেন না কাব্য কেমন থাকবে? সবাই স্বার্থপরের মতো কেবল ছেড়ে গেল ওকে। কেউই ভালোবেসে শেষ পর্যন্ত থাকলো না কাব্যের সাথে। কেন বারবার এমন হয়? কেন ওর ভালোবাসার জিনিসগুলোই হারিয়ে যায় বারবার? কাব্য বসে আছে মেঝেতে। খাটের সাথে মাথাটা এলিয়ে দিয়েছে। নিজের মাথার এলোমেলো চুলগুলো খামচে ধরেছে সে। কাব্য চোখ বন্ধ করলো। চোখের সামনে ভেসে উঠল নীলাম্বরীর মায়াবী মুখটা আর তার নীলাভ চোখ দুটো। দেখলেই মনে হয় কত রহস্য লুকিয়ে এই চোখ দুটোর মধ্যে। কাব্যের অশান্ত মনটা শান্ত হলো নীলাম্বরীর কথা মাথায় আসতেই। সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে ভাবল সে, ওহো, নীলাম্বরী কাব্যকে ভালোবাসবে। নীলাম্বরী চলে যেতে চাইলেও কাব্য তাকে যেতে দেবে না। হাত পায়ে শিকল পরিয়ে হলেও সে নিজের কাছে আটকে রাখবে নীলাম্বরীকে। স্রোত দাঁড়িয়েছিল কাব্যের রুমের দরজার সামনে। তখন দেখলো ফুপির রুম থেকে কাব্য কিভাবে বেরিয়ে এলো। মুখ দেখে মনে হচ্ছিল চিন্তিত সে। তাই লুকিয়ে লুকিয়ে দেখতে এসেছে কাব্যের কি হলো। এ কি দেখছে স্রোত? ওর কঠোর কাব্য ভাই কান্না করছে, কষ্ট পাচ্ছে সে। কিন্তু স্রোত তো কাব্যকে দয়ামায়াহীন নিষ্ঠুর একটা মানুষ বলেই জানে। কাব্যের পুরো রুমটা অগোছালো হয়ে আছে। স্রোতের ইচ্ছে করছে গিয়ে গুছিয়ে দিতে, কিন্তু ভেতরে পা রাখবে না সে। সামনেই যাবে না কাব্যের, এই ভেবে স্রোত চলে যাচ্ছিল। ওর পায়ে থাকা নুপুরের রিনিঝিনি আওয়াজ কানে গেল কাব্যের। ওর মন বলল বাইরে কেউ আছে, অতি পরিচিত কেউ। কাব্য ডেকে উঠল তখন, স্রোত। স্রোতের কানে গেল কাব্যর ডাক। কাব্য কি ওকে দেখে ফেলেছে কোনোভাবে? স্রোত যাবে না ওই খরগোশটার সামনে। সেদিনের মতো যদি আজও কষ্ট দেয়, ধমক দিয়ে বলে কেন এসেছে ওর রুমে, কি উত্তর দেবে স্রোত? স্রোত চলে যেতে চেয়েও পারল না। পা বাড়াতেই কাব্য হাত টেনে ধরল ওর। স্রোতের মুখ গিয়ে ঠেকলো কাব্যের বুকে। সাথে সাথে ওর ঠোঁটের দেওয়া হালকা লিপস্টিকের দাগ বসলো কাব্যের পরনে থাকা ছাই রাঙা শার্টে। কাব্য খেয়াল করলো না সেদিকে। স্রোতের হাত টেনে রুমে নিয়ে গেল সে। ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, স্রোত, কেন নিয়ে আসলেন আমাকে?
কাব্য নিজেও জানে না স্রোতকে সে কেন নিয়ে এসেছে। কিছু একটা বলে তো কথা কাটাতে হবে, কিন্তু কি বলবে? সামনে থাকা ড্রেসিং টেবিলের আয়নায় স্রোতের পেছন দিকে স্পষ্ট দেখা যাচ্ছে কাব্যকেও। তখনই ওর শার্টের বুকের দিকে লেগে থাকা লিপস্টিকের দাগটা চোখে পড়ল। ভালো করে খেয়াল করলে বুঝলো কাব্য এটা স্রোতের ঠোঁটে লিপস্টিকের দাগ। দুষ্টুমিতে ভরা হাসি ফুটে উঠল কাব্যের ঠোঁটের কোণে। শার্টের দাগটা দেখিয়ে বলল স্রোতকে, এই যে আমার শার্ট নষ্ট করলি, ঠিক করে দে এক্ষুনি। স্রোত বিরক্ত হলো, তবে কিছু বলল না কাব্যকে। আপাতত এই রুম থেকে বেরোতে হবে ওকে। পুরো রুমের এলোমেলো অবস্থা দেখলে মাথা ঘুরছে ওর। মানুষ এতটা অগোছালো হয়? কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে রইল স্রোত। নিজের শাড়ির আঁচলটা পানিতে ভিজিয়ে আনলো সে। খোলা চুলগুলো একপাশে সরিয়ে নিল, মুছে দিল কাব্যের শার্টের দাগটা। কাব্যের উচ্চতার তুলনায় স্রোত অনেকটাই খাটো। কাব্য স্পষ্ট দেখেছে স্রোতের ফর্সা পিঠ। কাব্য নিচু হয়েছে কিছুটা, ওর মুখটা স্রোতের ঘাড়ের কাছে। কাব্যের মুখের গরম শ্বাস আছড়ে পড়ছে স্রোতের ঘাড়ে। কাব্য ঠোঁট কামড়ে হাসছে আর ভাবছে স্রোত যেন প্রতিদিন এমন লিপস্টিক লাগায়, প্রতিদিন যেন ওদের দেখা হয়। অসাবধানতায় কাব্যের শার্টে দাগ লাগে, আর এমন সুন্দর একটা মুহূর্ত তৈরি হয়। কাব্য আর তার নীলাম্বরী একটু কাছাকাছি আসলে মন্দ হবে না। কাব্যর মনে ভালোবাসা জেগেছে, রঙিন প্রজাপতি উড়াউড়ি করছে। কাব্যের মন তো কঠোর, সহজে ভালোবাসা জন্মায় না। তবে কি এত পরিবর্তন নীলাম্বরীর আগমনেই? স্রোত যখনই বুঝলো কাব্যের দৃষ্টি ওর খোলামেলা ঘাড়ের দিকে, চুল দিয়ে ঢেকে নিল দ্রুত। অস্বস্তি হলো ওর। এটা সেটা বলে বেরিয়ে যেতে চাইলো রুম থেকে। কাব্য গিয়ে পথ আটকালো স্রোতের। কিছু বুঝে ওঠার আগেই কাব্য কোলে তুলে নিল ওকে। শুকনো ঢোক গিলল স্রোত। সরু দৃষ্টিতে কাব্যের মুখ পানে তাকিয়ে বলল সে, কোথায় নিয়ে যাচ্ছেন? হাটে নিয়ে যাচ্ছি, তোকে দিয়ে আমার কোনো কাজ হবে না, বিক্রি করে আসবো আজ। স্রোত চোখ দুটো বড় বড় হয়ে খুলে আসার উপক্রম। কাব্য ভাই ওকে হাটে নিয়ে বেচে দিলেও সে অবাক হবে না। এই লোক তো কসাই। স্রোত ভয় পেয়ে বলল, কাব্যকে বিক্রি করবেন মানে? নামান আমাকে, আমি কোথাও যাব না। কাব্য মনে মনে হাসছে, ওর নীলাম্বরী এত বোকা কেন? কাব্যের প্রাণ ভ্রমরা যে তাকে সে বিক্রি করে দেবে, এই মেয়ে বুঝে না কেন? কাব্যকে ভালোবাসে। স্রোতকে নীলাম্বরী নাম না দিয়ে বোকাবতী নাম দিলেই বোধহয় পারফেক্ট হতো। কথাটা ভেবেই হাসলো কাব্য। কাব্যের কোল থেকে নামার জন্য ছটফটানি থামিয়ে দিল স্রোত। এ কি দেখছে সে? গোমরা মুখ লোকটা আজ হাসছে। কাব্যের মুখে হাসি তো মরুভূমিতে পানির সন্ধান পাওয়ার মতোই, তবে হাসলা লোকটাকে মন্দ দেখায় না। কি সুন্দর লাগছে দেখতে। হাসির কারণে গালে ডিম্পল পড়েছে কাব্যের। স্রোতের হাত দিয়ে ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে কাব্যের গালটা। কাব্য স্রোতের দিকে তাকাতে সে চোখ সরিয়ে নিল অন্যদিকে। তত সময় বাড়ি থেকে বেরিয়ে এসেছে স্রোত আর কাব্য। স্রোতকে গাড়িতে বসিয়ে কাব্য নিজে গিয়ে বসলো ড্রাইভিং সিটে। স্রোতের হুঁশ ফিরল তখন। কাব্য ভাই একটু আগে কি বলছিল মাথায় আসলো ওর। স্রোত কাঁদো কাঁদো মুখ করে বলল কাব্যকে, আমাকে গাড়ি থেকে নামিয়ে দিন, চিৎকার দেব কিন্তু। কাব্য চোখ মুখ কঠিন করে বলল স্রোতকে, চিৎকার দিবি কেন? আমি কামড়েছি তোকে? স্রোত না কোচলো, অন্যদিকে তাকিয়ে বলল কাব্যের কথার উত্তরে, ছি। সুন্দর আবহাওয়ায় নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছে দোয়েল। পরনে সাদা রঙের থ্রি পিস আর কাঁধে একটা ব্যাগ। চুলগুলো সব আটকে নিয়েছে একটা ক্লিপ দিয়ে। সবটুকু মনোযোগ দিয়ে তাকিয়ে আছে ফোনের স্ক্রিনে। আচমকাই এক বেসুরা গানের গলা কানে আসলো দোয়েলের। ওর হাঁটার সাথে তাল মিলিয়ে হাঁটছে কেউ, গান গাইছে আপন মনে। তুই দেখবি ঠিকই জিতে নেব একদিন তোকে, চেয়ে দেখবি আমি সোনা হব তোর নলকে। এ দুনিয়া জানে আল্লাহ জানে তুই আমার কে, আর তাই তো এলেও প্রেম দেব না কাউকে তুই ছাড়া, দিল্লারা। আর নিতে পারছে না দোয়েল। যে কোনোভাবেই এই ভাঙা রেডিও থামাতে হবে ওকে। এই বেসুরা গলার গান শুনে আশেপাশের কাকপক্ষীও যে উড়ে গেছে নিশ্চিত সে। দোয়েল ফোনটা ব্যাগে রেখে লোকটার সামনে গিয়ে দাঁড়ালো। হাত দুটো জোর করে বলল, নাকি দোহাই লাগে ভাই, থামেন আপনি। আমার কানের ঝালাফালা অবস্থা হয়েছে আপনার সোয়েলা গানের গলা শুনে। দোয়েলের সামনে দাঁড়িয়ে থাকা রাহুল হাসলো ওর কথায়। বলল দোয়েলকে, তোমার ভালো লেগেছে পাখি? আর একটু গাই। আমার অনেক প্রতিভা জানো তো, কাউকে দেখানোর সুযোগই পাই না। একবার যখন সুযোগ পেয়েছি এই সুযোগ আমি হাতছাড়া করব না, কাজে লাগিয়েই ছাড়বো ইনশাল্লাহ। দোয়েল কি বলবে বুঝলে না। আর যাই হোক, এই ভাঙা গলার গান সে শুনতে চায় না। এমনিতেই কানের বেহাল অবস্থা হয়েছে এত সময়। দোয়েল রাহুলের মতোই একটা ক্যাবলা মার্কা হাসি দিয়ে বলল, না না, আজ থাক, অন্যদিন শুনবো। আজ তাহলে কফি খাই, বিলটা না হয় তুমিই দিও। দোয়েল তাকিয়ে রইল রাহুলের দিকে। রাহুলের মনে হলো দোয়েলকে পেটুক ভাবছে মনে মনে। এমনভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে চোখ দিয়েই গিলে খাবে বেচারাকে। কি আর করার, মিষ্টি হেসে বলল রাহুল, পাখির হাতের রান্না না খাওয়া পর্যন্ত এই রাহুল পেটুকই থাকবে।
এভাবে তাকিয়ে লাভ নেই, চলো কফি খাই। দোয়েল পাত্তা দিল না রাহুলের কথায়। সে চলে যাচ্ছিল, পিছু নিল রাহুলও। দোয়েলকে দেখার পর থেকেই সারাক্ষণ ওকে ফলো করে যায় রাহুল। ওর একমাত্র কাজ হচ্ছে দাঁড়িয়ে দোয়েলকে খেয়াল রাখা। দোয়েলের বিষয়টা লক্ষ্য করলেও কিছু বলে না। রাহুল তো চলেই যাবে 2 দিন পর, এখন যা ইচ্ছা করে নিক, দোয়েল তাকে পাত্তা দেবে না।